Hello students, welcome back to Major High School YouTube channel. ক্লাস 10 এর ইতিহাসে আজকে আমরা আলোচনা করব 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে বাঙালি সমাজের, বিশেষ করে বাঙালি বুদ্ধিজীবী সমাজ এবং উচ্চবিত্ত সমাজের যে ভূমিকা, তাদের মনোভাব সেটা কেমন ছিল সেই সম্পর্কে আলোচনা করব। এবং একটা কথা এখানে বলে রাখা দরকার যে সিপাহী বিদ্রোহের যে শুরু, যে স্টার্ট, সেটা কিন্তু বাংলা থেকেই হয়েছিল। যেমন 26শে মার্চ 1857 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের বহরমপুরে সেখানে এনফিল্ড রাইফেলের যে কার্তুজ, সেই কার্তুজে গরু এবং শুয়োরের চর্বি মেশানো রয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিক্ষোভ দেখা দেয়। তার 3 দিন পর 29শে মার্চ 1857 খ্রিস্টাব্দে কলকাতা কাছাকাছি ব্যারাকপুর, উত্তর 24 পরগনা ব্যারাকপুর, সেখানে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে একটা প্রথম যে বলা যায় যে প্রাথমিক যে বিদ্রোহ, সেই বিদ্রোহ শুরু হয়। কিন্তু ঘটনা হচ্ছে এই মঙ্গল পাণ্ডের ফাঁসির মধ্য দিয়ে বাংলায় সিপাহী বিদ্রোহের প্রায় সমাপ্তি, এরকম হিসাবে আমরা দেখে নিতে পারি। যদিও পরবর্তীকালে 10th মে মিরাটে সিপাহী বিদ্রোহ ব্যাপক আকারে শুরু হয়েছিল এবং সেই বিদ্রোহ অন্যান্য জায়গাতে ছড়িয়ে পড়েছিল, কিন্তু বাংলাতে তার প্রভাবটা সেভাবে আমরা দেখতে পাই না। অর্থাৎ সোজা কথায় বললে বাংলার যে বুদ্ধিজীবী সম্প্রদায়, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সম্প্রদায় বা বাংলার উচ্চবিত্ত সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায়, বণিক সম্প্রদায়, তারা কিন্তু বিদ্রোহের প্রতি প্রায় নীরব ছিল, একথা আমরা বলতে পারি। এবং সেটা কেন ছিল সেইটা বিষয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা যে বিভিন্ন দলিল, দস্তাবেজ বা নিউজ পেপারগুলো দেখতে পাই, ব্রিটিশ সরকারের যে রিপোর্টগুলো দেখতে পাই, বা সে সময় যে সমস্ত সাহিত্য, যে সমস্ত অন্যান্য রচনাগুলো রয়েছে, ঐতিহাসিক যে দস্তাবেজগুলো রয়েছে, সেই সমস্ত থেকে এটা দেখতে পাই যে বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায় তারা কিন্তু এই সিপাহী বিদ্রোহকে সেভাবে সমর্থন করেনি। এমনকি যে বাংলা নিউজ পেপারগুলো, যারা অন্যান্য ক্ষেত্রে নীল বিদ্রোহের সময় হোক বা সন্ন্যাসী বিদ্রোহের সময় হোক বা আদিবাসী বিদ্রোহের সময় হোক, তারা যথেষ্ট সরব হয়েছিল, তারা কিন্তু সিপাহী বিদ্রোহের সময় এই বিদ্রোহ সম্পর্কে সেরকম কোনো উৎসাহ দেখায়নি। কেন? সেই কেন প্রশ্নটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রথম কথা যেটা আমরা পয়েন্ট হিসেবে যদি আলোচনা করি, যে কেন বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায়, শিক্ষিত সম্প্রদায় বা যারা উচ্চবিত্ত সম্প্রদায়, তারা কেন এই বিদ্রোহকে সমর্থন করেনি। প্রথম কথা, যারা বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায় রয়েছে তারা প্রায় সবাই ছিল ব্রিটিশ যে শাসন, সে ব্রিটিশ শাসনের ফলে বাংলায় যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছিল, ইংরেজি শিক্ষার প্রসার ঘটেছিল, সেই ইংরেজি শিক্ষায় শিক্ষিত সম্প্রদায়। এবং তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ব্রিটিশদের সঙ্গে সহযোগিতামূলক একটা মনোভাব নিয়েছিল, ব্রিটিশদের প্রতি একটা সহানুভূতিশীল মনোভাব নিয়েছিল। তাদের মনে হয়েছিল যে বাংলা তথা ভারতবর্ষের প্রকৃত উন্নয়ন ব্রিটিশদের দ্বারাই সম্ভব। এবং শুধু তাই নয়, তারা জীবিকার কারণে, এই সমস্ত যারা বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায়, তারা ব্যবসা বাণিজ্যের কারণে হোক, চাকরি বাকরির জন্য হোক, তারা নির্ভরশীল ছিল কাদের ওপর? ব্রিটিশ সরকারের ওপর নির্ভরশীল ছিল। এই সমস্ত শিক্ষিত বাঙালিরা তারা চাকরি করতো কোথায়? ব্রিটিশ সরকারের বিভিন্ন সংস্থাগুলোতে তারা চাকরি করতো, ব্রিটিশ সরকারের ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো সেখানে তারা চাকরি করতো, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা ব্রিটিশদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে প্রচুর টাকা পয়সা কামিয়েছিল। সুতরাং তাদের কথা একটা কথা মনে হতেই পারে যে যদি ব্রিটিশ সরকারের উৎখাত হয়, এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে যদি ব্রিটিশ সরকারের উৎখাত হয়, তাহলে কি হবে না, তাদের যে এই যে প্রতিষ্ঠা, তাদের যে এই যে উন্নতি, সেটা কিন্তু বাধা পাবে। এবং এটা ঘটনায় যে মুঘল যুগে বাঙালি সম্প্রদায় কিন্তু এই যে ব্যাপক সুযোগ সুবিধা বা উন্নতির যে ব্যাপক একটা সম্ভাবনা, সেটা কিন্তু লাভ করেনি। ফলে তাদের স্বাভাবিকভাবে এটা মনে ভয় আসা স্বাভাবিক যে যদি ব্রিটিশ শাসন উৎখাত হয়, তাহলে কিন্তু আবার তাদের কাছ থেকে এই সমস্ত যে সুযোগ সুবিধাগুলো সেগুলো চলে যাবে। আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, ব্রিটিশ শাসনে ব্রিটিশ ভারতের রাজধানী কোথায় ছিল? 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা। আর সিপাহী বিদ্রোহী তারা কি দাবি করছে না, তারা দাবি করছে যে ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসন উৎখাত করে তারা মুঘল শাসন আবার চালু করবে। অর্থাৎ সোজা কথায় বললে সেই রাজধানী কোথায় স্থানান্তরিত হবে? সেটা হবে দিল্লিতে অথবা আগ্রাতে। অর্থাৎ সোজা কথায় কলকাতার যে গুরুত্ব, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে হোক, রাজনৈতিক দিক দিয়ে হোক, সেই গুরুত্বটা কিন্তু কলকাতা হারাবে। ফলে কি হচ্ছে,
বাঙালি শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় মনে এই আশঙ্কা দেখা দিল যে কলকাতা যদি তার গুরুত্ব হারায়, অবভিয়াসলি কি হবে, তাদের যে প্রশাসনিক বা তাদের যে রাজনৈতিক গুরুত্ব রয়েছে অথবা তাদের যে ব্যবসায়িক গুরুত্ব রয়েছে, অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, সেটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হবে। এই একটা কারণ রয়েছে। এই কারণে দেখা যাচ্ছে যে বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায় তারা কিন্তু এই সিপাহী বিদ্রোহের প্রতি তাদের সমর্থন জানায়নি। দ্বিতীয়ত মঙ্গল পাণ্ডে কথা যদি আমরা আসি, মঙ্গল পাণ্ডে ছিল বেঙ্গল রেজিমেন্টের সৈন্য, অথচ মঙ্গল পাণ্ডে নিজে কিন্তু বাঙালি নয়। এই ক্ষেত্রে বলা যায় যে বেঙ্গল রেজিমেন্ট নাম হলেও সেখানে কিন্তু বাঙালি সৈন্যের সংখ্যা ছিল হাতে গোনা বা প্রায় নেই বললেই হয়। ফলে বেঙ্গল রেজিমেন্টে যে বিদ্রোহ, সেই বিদ্রোহের প্রতি বাঙালি সমাজের যে আবেগ, সেই আবেগটা কিন্তু ছিল না। বাঙালি কিন্তু বেঙ্গল রেজিমেন্টে বিদ্রোহের প্রতি সেভাবে আপ্লুত হতে পারেনি। ফলে কি হচ্ছে যে এই সিপাহী বিদ্রোহের শুরু মঙ্গল পাণ্ডের মধ্যে দিয়ে হলেও দেখা যাচ্ছে মঙ্গল পাণ্ডে যখন ফাঁসি হচ্ছে, সে ফাঁসির মধ্যে দিয়ে বাংলায় যে বিদ্রোহের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু প্রায় সমাপ্ত হয়ে যাচ্ছে। তার একটা প্রমাণ পায় যে যখন মিরাট, দিল্লি অথবা অযোধ্যা অথবা ঝাঁসি, অন্যান্য জায়গায় যখন বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করছে, সেই অবস্থায় লর্ড ক্যানিং, যিনি এই সময় গভর্নর জেনারেল ছিলেন, তিনি কি করলেন, সেই বিদ্রোহ দমন করার জন্য, অর্থাৎ দিল্লি, আগ্রা অথবা কানপুর, ঝাঁসি এই সমস্ত জায়গায় বিদ্রোহ দমন করার জন্য যে অতিরিক্ত সৈন্যের প্রয়োজন ছিল, সেই সৈন্য সংগ্রহ করার জন্য কলকাতা ফোর্ট উইলিয়াম থেকে যে সমস্ত সৈন্য অতিরিক্ত ছিল তাদেরকে কিন্তু চালান করা হয় এই সমস্ত জায়গায়। এটা তখনই সম্ভব যে কলকাতা থেকে আমি তখনই সৈন্য অন্য জায়গায় নিয়ে যেতে পারি যখন আমার মনে এটুকু আমার ভরসা আছে যে কলকাতা অথবা বাংলা অঞ্চলে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করবে না। এই যে ভরসা, এটা ক্যানিং এর মনে ছিল। এর থেকে আমরা বুঝতে পারি যে সেই সময় সিপাহী বিদ্রোহের যে প্রভাব, সেটা কিন্তু বাংলার বুকে সেভাবে সাড়া জাগায়নি। তৃতীয় যে পয়েন্ট আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে রাজনৈতিক আনুগত্য। এটা আমি আগে অন্য যে ক্লাস নিয়েছিলাম সিপাহী বিদ্রোহ সম্পর্কে, সেখানেও বলেছিলাম যে বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায় মানে একটা প্রশ্নে বিদ্রোহ সম্পর্কে অবশ্যই দেখা দিয়েছিল যে মুঘল বংশকে বা মুঘল শাসনকে বিদ্রোহীরা ফিরিয়ে আনতে চাইছে, সেই মুঘল শাসন সেটা কি ভারতবর্ষের পক্ষে উপযুক্ত? এটা অবশ্যই বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায়ের কাছে সেটা গ্রহণযোগ্য হয়নি। কারণ তাদের মনে হয়েছিল যে মুঘল বংশ বা মুঘল শাসন বা মুঘল শক্তি যারা ভারতবর্ষকে ব্রিটিশ প্রভাব থেকে রক্ষা করতে পারেনি, সেটা কেন পারেনি? কারণ তাদের দুর্বলতার কারণে। সোজা কথায়, যে মুঘল বংশ একসময় গোটা ভারতবর্ষ জুড়ে শাসন করেছিল, একসময় তারা এতটাই দুর্বল হয়ে গেছিল যে ব্রিটিশ, ফরাসি, পর্তুগিজ এই সমস্ত যে ইউরোপীয় শক্তিগুলি যারা বাইরে থেকে এসে এখানে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, তাদের প্রভাব থেকে ভারতবর্ষকে রক্ষা করতে পারেনি। এটা মুঘল বংশ তথা ভারতবর্ষের যারা মধ্যযুগীয় শাসক রয়েছে, নবাব বা রাজা অথবা নিজাম, এই সমস্ত যারা শাসকরা রয়েছে, তাদের দুর্বলতার প্রকাশ। এখন যে দুর্বল শাসন ব্যবস্থা ভারতবর্ষকে বিদেশি শাসন থেকে, বিদেশি প্রভাব থেকে রক্ষা করতে পারেনি, আবার সেই দুর্বল শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনার কোনো যুক্তিযুক্ততা নেই। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার ছিল ধর্মীয় ব্যাপার। ধর্মীয় ব্যাপারটা এটাই যে মুঘল শাসন ছিল একান্তভাবে কিন্তু একটা ইসলাম ধর্ম কেন্দ্রিক শাসন ব্যবস্থা, যেখানে ভারতবর্ষের বেশিরভাগ জনগণ যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে, অথবা পশ্চিম ভারতের শিখরা রয়েছে, যারাও কিন্তু এই সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি, তাদের মনে এই প্রশ্নটা জেগেছিল যে মুসলিম প্রভাবিত মুঘল শাসন ব্যবস্থা ফিরে এলে তাদের ধর্মীয় স্বাধীনতা সেটা কিন্তু খর্ব করা হবে। এখন প্রশ্ন আসতেই পারে যে ব্রিটিশরা তারাও তো হিন্দু বা শিখ নয়, তারা তো খ্রিস্টান, কিন্তু এটা ঘটনায় যে ভারতবর্ষ শাসন করছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের কাছে ধর্মীয় প্রভাব বিস্তার করা, ধর্মীয় প্রচার করাটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল না, তাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল তাদের ব্যবসায়িক লাভ। সেই কারণে আমরা দেখতে পাবো যে ব্রিটিশ যুগে ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ সেভাবে হয়নি। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, সেটা হয়েছে ভারতীয়দের উদ্যোগে। যেমন রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন শুরু করলেন, যথেষ্ট আন্দোলনের পর ব্রিটিশ সরকার এই ব্যাপারে আইন পাস করেছিল। তারা স্বতঃপ্রণোদিত হয়ে, অর্থাৎ নিজের থেকে ব্রিটিশ সরকার কোন রকম আইন পাস করার উদ্যোগ গ্রহণ করেনি। একইভাবে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় বিধবা বিবাহ আইন
পাস করার জন্য আন্দোলন শুরু হয়। সেক্ষেত্রেও ভারতীয়দের উদ্যোগে এই আইন পাস করা হয়, ব্রিটিশ সরকার নিজের থেকে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ব্রিটিশ সরকার কিন্তু ভারতীয়দের ধর্মের ব্যাপারে প্রথম থেকে খুব বেশি যে হস্তক্ষেপ করেছিল তা কিন্তু নয়। এই কারণে রাজনৈতিকভাবে হোক বা ধর্মীয়ভাবে হোক ভারতীয়দের যে সমর্থন, ভারতীয় যে আনুগত্য, সেটা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকারের প্রতি ছিল, মুঘল শাসন ব্যবস্থার প্রতি নয়। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে বাংলার বুদ্ধিজীবী সম্প্রদায়ের এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রতি তাদের মনোভাব কি ধরনের ছিল সেই সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমরা এই যে সিপাহী বিদ্রোহের একটা ঘটনা প্রবাহ বা ক্রোনোলজি একটা তৈরি যদি করে নিই, তাহলে মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ ডেট আমরা পেয়ে যাচ্ছি। যেমন 26শে মার্চ 1857 খ্রিস্টাব্দে এই বিদ্রোহের প্রথম একটা ঝলক দেখা গেছিল। সেটা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে, যেখানে লি এনফিল্ড রাইফেলের কার্তুজকে কেন্দ্র করে সিপাহীদের মধ্যে একটা বিক্ষোভ দেখা দিয়েছিল। 3 দিন পর 29শে মার্চ 1857 খ্রিস্টাব্দে সেখানে কি হয়েছিল না, কলকাতা যে ব্যারাকপুরে যে ক্যান্টনমেন্ট রয়েছে সেনা, সেখানে মঙ্গল পান্ডে নামে একজন সেনার নেতৃত্বে বিদ্রোহ শুরু হয়েছিল। যদি এই বিদ্রোহ দমন করা হয়েছিল 10 মে 1857 খ্রিস্টাব্দে মিরাটে প্রথম ব্যাপক হারে বিদ্রোহ দেখা দিল এবং সেই বিদ্রোহ অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ল। 1857 খ্রিস্টাব্দে 22শে সেপ্টেম্বর ব্রিটিশ বাহিনী তারা দিল্লি দখল করলো, অর্থাৎ সিপাহীদের যে পরাজয়, সেই পরাজয়টা কিন্তু শুরু হয়ে গেল। আস্তে 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 দিল্লি থেকে শুরু করে অন্যান্য যে অঞ্চলগুলোতে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল সেখানেও আস্তে আস্তে ব্রিটিশ সরকার তাদের যে আধিপত্য সেটা কায়েম করতে সমর্থ হলো। 1858 খ্রিস্টাব্দে 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে 2রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাস হলো। আইনটার নাম হচ্ছে অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বা সোজা কথায় বাংলায় বলতে গেলে ভারত শাসন আইন। এবং সেই আইনের পরিপ্রেক্ষিতে ভারতের শাসনভার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে নিয়ে নেওয়া হলো। কার হাতে? ব্রিটিশ রাজ পরিবারের হাতে। সেই সময় ব্রিটেনের রানী ছিলেন ভিক্টোরিয়া। সেই ভিক্টোরিয়ার হাতে, মহারানী ভিক্টোরিয়ার হাতে ভারতের শাসনের দায়িত্ব নিয়ে নেওয়া হলো। সেই ঘটনাটির যে ঘোষণা, কুইন্স প্রোক্লামেশন, মহারানী ঘোষণাপত্র, যেটা আমরা এরপর আলোচনা করব, সেই ঘোষণাপত্র জারি করা হলো ভারতবর্ষে 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ব্রিটিশ পার্লামেন্টে সেখানে একটা আইন পাস হলো। আমি একটু আগে যে আইনটার কথা বললাম, অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বা সংক্ষেপে বাংলায় বললে ভারত শাসন আইন। এই ভারত শাসন আইন সেখানে কি বলা হচ্ছে, অনেকগুলো পয়েন্ট আছে, আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। তো এখানে যে মূল বিষয়টি ঘটলো যে এতদিন পর্যন্ত ভারতের শাসন করছিল কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা ব্যবসায়িক কোম্পানি। তো 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনের দায়িত্ব সেটা কেড়ে নেওয়া হলো, এবং কেড়ে নিয়ে সেটা দায়িত্বটা দেওয়া হলো কাকে না, ব্রিটিশ রাজ পরিবার, যারা ইংল্যান্ডের যে রাজনৈতিক ব্যবস্থা তার সর্বোচ্চ স্তরে রয়েছেন। এবং সেই সময় রাজ পরিবারের প্রতিনিধি হিসাবে ইংল্যান্ডে শাসন করছিলেন মহারানী ভিক্টোরিয়া। তিনি ভারতের সাম্রাজ্ঞী বা রানী হলেন। তো যেহেতু তিনি ইংল্যান্ডের রানী, তিনি ইংল্যান্ডে থাকেন, তার পক্ষে তো ভারতে থেকে শাসন করা সম্ভব নয়। সেই হিসাবে তিনি ভারতবর্ষের শাসনের দায়িত্ব পালন করলেন একজন প্রতিনিধির মাধ্যমে। সেই প্রতিনিধিকে বলা হচ্ছে ভাইস রয়। এখানে বলে রাখা দরকার যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন ব্যবস্থা, সেখানে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বোচ্চ ব্যক্তি ছিলেন গভর্নর জেনারেল, এবং শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। তো যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ পদ এবং সেই জন্য অভিজ্ঞ ব্যক্তির দরকার, হঠাৎ করে তার অভিজ্ঞতা তৈরি হয় না, তাই শেষ যিনি গভর্নর জেনারেল ছিলেন অর্থাৎ লর্ড ক্যানিং, তাকেই 1858 খ্রিস্টাব্দে যখন মহারানীর শাসন শুরু হচ্ছে ভারতবর্ষে, তখন প্রথম যে ভাইসরয়, মহারানীর যে প্রতিনিধি ভাইসরয়, প্রথম ভাইসরয় হিসেবে নিয়োগ করা হলো সেই লর্ড ক্যানিংকে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার বোঝে না, এই সম্পর্কে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল কে? তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। এবং প্রথম ভাইসরয় কে? তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। ঠিক আছে, ক্লিয়ার হলো আশা করি। তো মহারানীর প্রতিনিধি হিসাবে লর্ড ক্যানিং 1858 খ্রিস্টাব্দের
1 নভেম্বর এলাহাবাদে এক দরবার বা সভার আয়োজন করেন এবং সেখানেই তিনি একটি ঘোষণাপত্র পাঠ করেন, যেটাকে ইতিহাসে বলা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। যেহেতু ইংল্যান্ডে মহারানী, এই ঘোষণাপত্র তিনি রচনা করছেন এবং ভারতবাসীর উদ্দেশ্যে রচনা করছেন। ভাইসরয় শুধুমাত্র সেটা মহারানীর প্রতিনিধি হিসাবে পাঠ করছেন, তাই এটাকে বলা হচ্ছে কুইন্স প্রোক্লামেশন বা মহারানীর ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রের মধ্য দিয়েই ভারতবর্ষের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের শেষ হলো এবং মহারানীর যে শাসন, সেই মহারানীর শাসনের শুরু হলো। এই ঘোষণাপত্রে কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়, সেই সিদ্ধান্তগুলো আমরা এবার একে একে দেখে নেব। মহারানী ঘোষণাপত্রে প্রথমে যে ঘোষণাটি করা হয়, যেটা নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছিল, লর্ড ক্যানিং এর আগে যিনি গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, তিনি একটা নীতি গ্রহণ করেছিলেন বা প্রবর্তন করেছিলেন সত্য বিলোপ নীতি, যে নীতির দ্বারা কোন ভারতীয় শাসক যিনি ব্রিটিশ সরকারের অধীনে রয়েছেন, তিনি যদি অপুত্রক অবস্থায় মারা যান, অর্থাৎ তার যদি কোনো স্বাভাবিক উত্তরাধিকারী না থাকে, নিজের ছেলে না থাকে, সেক্ষেত্রে তিনি কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না। যেটা দত্তক পুত্র গ্রহণ বা অ্যাডপ্টেশন, সেটা ছিল চিরাচরিত ভারতীয় প্রথা। কোনো মানুষের যদি নিজস্ব পুত্র সন্তান না থাকে, সেক্ষেত্রে সে অন্য পুত্র সন্তানকে নিজের সন্তান হিসেবে দত্তক নিতে পারত, কিন্তু সেই প্রথাটাকে অস্বীকার করা হয় এবং বলা হয় যে সেই ভারতীয় রাজ্যের শাসনের দায়িত্ব ব্রিটিশ সরকারের কাছে অটোমেটিকলি চলে যাবে। এর মাধ্যমে লর্ড ডালহৌসি তিনি বহু দেশীয় রাজ্যকে অধিগ্রহণ করেছিলেন। মহারানী ঘোষণাপত্রে বলা হলো যে এই যে সত্য বিলোপ নীতি, সেটা বিলুপ্তি ঘটানো হচ্ছে এবং ভারতীয় শাসক যারা রয়েছেন তারা আবার আগেকার মতো যেমন তাদের ইচ্ছে তারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন। দ্বিতীয়ত বলা হলো যে দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ ব্যাপারে, অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত ব্যাপারে ব্রিটিশ সরকার কোন রকম হস্তক্ষেপ করবে না। দ্বিতীয়ত দেশীয় রাজ্যগুলির যে নিরাপত্তার দায়িত্ব, সে বাইরের আক্রমণ থেকে হোক অথবা ভেতরে বিদ্রোহের ক্ষেত্রে হোক, সেই নিরাপত্তার দায়িত্ব ব্রিটিশ সরকার গ্রহণ করবে। দেশীয় রাজ্যগুলির সঙ্গে এর আগে যে সমস্ত সন্ধি চুক্তি হয়েছে, সে অধীনতামূলক মিত্রতা নীতি হোক অথবা অন্যান্য যে চুক্তিগুলোই হোক, সেগুলো সমস্ত ব্রিটিশ সরকার পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবে। সেক্ষেত্রে কোন রকম দ্বিমত পোষণ করা হবে না। আরেকটা ব্যাপার এখানে বলা হচ্ছে যে ভারতীয়দের ধর্মীয় ব্যাপারে ব্রিটিশ সরকার কোন রকম হস্তক্ষেপ করবে না। এটা লক্ষ্য করার বিষয়। আমি এ কারণে বলছি লক্ষ্য করার বিষয় যে 1858 খ্রিস্টাব্দে আগে পর্যন্ত ব্রিটিশ সরকার কিন্তু বেশ কিছু ধর্মীয় সংক্রান্ত বা সামাজিক ব্যাপারে সেক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট বা আইন পাস করেছিল। যেমন আমরা সতীদাহ প্রথা নিবারণ আইন বা বিধবা বিবাহ আইন, এই সমস্ত আইনগুলো দেখতে পাই এবং তার মাধ্যমে কিছু সামাজিক সংস্কার বা ধর্মীয় সংস্কারের প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু ব্রিটিশ সরকার মনে হলো যে এই সমস্ত যে প্রচেষ্টাগুলো, সেই প্রচেষ্টাগুলো ভারতবাসী মনে অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই কারণ থেকে সিপাহী বিদ্রোহ উদ্ভব হয়েছে। ফলে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল যে পরবর্তীকালে আর কোন রকম ধর্মীয় বা সামাজিক সংস্কারমূলক আইন পাস করা হবে না। এবং আমরা দেখতেও পাই যে পরবর্তীকালে কোন রকম ধর্মীয় বা সামাজিক সংস্কারমূলক আইন পাস করা হয়নি। আরেকটা কথা বলা হচ্ছে এই ঘোষণাপত্রে যে সমস্ত ভারতীয় তারা যোগ্যতা অনুসারে নিজেদের সরকারি চাকরিতে যোগ দিতে পারবেন, অর্থাৎ প্রত্যেক মানুষকে যোগ্যতার ভিত্তিতে বিচার করা হবে, তার জাতি ধর্ম বর্ণের ভিত্তিতে বিচার করা হয়। শুনতে গেলে এটা খুব ভালোই জিনিস, কিন্তু ঘটনা হচ্ছে এক্ষেত্রে কিছু হিডেন ক্লজ রাখা হয়েছিল। যেমন গোলন্দাজ বাহিনীতে বা সেনাবাহিনী উচ্চপদে কোনো ভারতীয়দের নিয়োগ করা হয়নি, কারণ ব্রিটিশ সরকার একটা ব্যাপার থেকে শিক্ষা নিয়েছিল সিপাহী বিদ্রোহে যে উচ্চ পদে কোনো ভারতীয় থাকলে সেক্ষেত্রে সেনাবাহিনী ভবিষ্যতে আবার বিদ্রোহ করতে পারে এবং সেক্ষেত্রে ব্রিটিশ সরকারের পক্ষে সেই বিদ্রোহ দমন করা হয়তো কঠিন হয়ে পড়তে পারে। সে কারণে সেনাবাহিনীতে উচ্চ পদে ভারতীয়দের নিয়োগকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আরেকটা ঘোষণা করা হয়েছিল যে যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ব্রিটিশ সরকারের অধীনে রয়েছে, তাদের ভবিষ্যতে যদি সিংহাসনের উত্তরাধিকার নিয়ে কোন রকম সমস্যা দেখা দেয়, কোন রকম বিতর্ক দেখা দেয়, সেক্ষেত্রে ভাইসরয় যে সিদ্ধান্ত নেবেন অথবা মহারানী যিনি প্রতিনিধি তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে উত্তরাধিকার নির্বাচন করা হবে। সুতরাং এই যে আলোচনা আমরা করলাম, সেই আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে সিপাহী বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহ যদিও প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছিল, কিন্তু তার ইম্প্যাক্ট, তার প্রভাব সেটা কিন্তু ব্যাপক ছিল। তার আমরা প্রমাণ দেখতে পাই যে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, সেই শাসন শেষ হয়ে গেল এবং ভারতবর্ষে
ব্রিটিশ সরকারের শাসন শুরু হলো। দ্বিতীয়ত, ধর্মীয় ব্যাপারে, সামাজিক ব্যাপারে ব্রিটিশ সরকার আর কোনরূপ হস্তক্ষেপ করা থেকে নিজেদেরকে বিরত রাখলো। বলা যায় যে যদিও বেশ কিছু ভালো ঘোষণা করা হয়েছিল, কিন্তু ভবিষ্যতে দেখা যায় যে ব্রিটিশ সরকার তারা কি করছেন না, ভারতীয়দের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ বিভাজন এবং শাসন নীতি, অর্থাৎ ভারতীয় সমাজের মধ্যে হিন্দু মুসলিম বিভেদ বা অন্যান্য বিভেদ সৃষ্টি করা হচ্ছে। সেইভাবে কি করা হচ্ছে না, ভারতীয়দেরকে রাজনৈতিকভাবে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করে তাদেরকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, যার প্রমাণ আমরা চূড়ান্তভাবে দেখতে পাই 1905 খ্রিস্টাব্দে যে বাংলা ভাগ করার সিদ্ধান্ত, সেই বঙ্গভঙ্গের সিদ্ধান্তের মধ্যে দিয়ে। তো এই ধরনের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো ঘটিয়ে ব্রিটিশ সরকার ভারতবর্ষে তাদের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে সুরক্ষিত করার নীতি গ্রহণ করছে। তো আজকে আমাদের সিপাহী বিদ্রোহ সম্পর্কে যে আলোচনা, সেটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা কথা বলি যে আগামীকাল রবিবার সানডে 7 তারিখ আমরা বেলা 11টার সময় গুগল মিট, সেখানে আমরা লাইভ ক্লাসের ব্যবস্থা করেছি, ক্লাস 10 হিস্ট্রির। তোমরা যারা উৎসাহী সেই ক্লাসে অবশ্যই যোগ দিতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি।